নমস্কার। রাজ্য বাজেট অধিবেশনে চতুর্থ দিন ছিল আজ এবং চতুর্থ দিনে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে পরপর কয়েকটি বিষয়কে কেন্দ্র করে বলা যেতে পারে উত্তাল হয়েছিল বিধানসভা। কেনই বা উত্তাল হয়েছিল, তার মধ্যে একটি অন্যতম বিষয় ছিল স্বাধিকার ভঙ্গ। আর সেই স্বাধিকার ভঙ্গকে কেন্দ্র করে উভয় দিক থেকে বলা যেতে পারে যে অভিযোগ ছিল বা বক্তব্য ছিল, মতামত ছিল, তার উপর ভিত্তি করে যখন অধ্যক্ষ তার বিষয় নিয়ে মতামত দিলেন কিংবা এই বিষয়ে স্পষ্টীকরণ দিলেন, বলা যেতে পারে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে মন্ত্রী রতনলাল নাথের উত্থাপিত বিষয়কে যখন তিনি গ্রহণ করলেন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিষয়টি যখন বাতিল করলেন, তারপর বিধানসভাতে কি হয়েছে আপনারা অনেকে দেখেছেন। কিছুক্ষণ আগে মন্ত্রী রতনলাল নাথ এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন কিংবা বক্তব্য দিয়েছেন এবং সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। তার পাশাপাশি দুপুরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে যেমন বিষয়গুলো উত্থাপন করেছেন, তার বক্তব্য রেখেছেন। তার পাশাপাশি বিধানসভা চত্বরে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি তারা সংগঠিত করেছেন। যে প্রেক্ষাপটে এই কর্মসূচি, যে বিষয়ে এই কর্মসূচি, তার নিরিখেও তাদের বক্তব্য আমরা শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো। রাজ্য বিধানসভার এই অধিবেশন চলার সময় বিরোধীদের সঙ্গে কি করা হয়েছে তার নিরিখে সেখানে বিরোধী দলনেতা সহ অন্যান্যদের বক্তব্য ছিল। আজ যখন প্রথম ওয়াকআউট করা হলো, তারপর অধিবেশন বয়কটের সিদ্ধান্ত জানানো হলো, ঠিক তারপর মুখ্যমন্ত্রী আপিল করেছেন বিরোধী সিপিআইএম বিধায়করা যেন আবার অধিবেশনে আসেন। যদিও ততক্ষণে সিপিআইএমের বিধায়করা তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে কিংবা বক্তব্য রাখা হয়েছে যে তারা আজ দ্বিতীয়ার্ধ থেকে আগামী যতদিন অধিবেশন চলবে ততদিন পর্যন্ত তারা এই অধিবেশন বয়কট করবে। এই বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারাও কথা বলবেন। আমরা তার আগে কিছু কথা শুনি। পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের সাংবাদিকদের সঙ্গে যে মত বিনিময় করেছেন বা কথা বলেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সে বিষয়ে কিছু কথা শুনি। একজন ডাক্তারের বিরুদ্ধে আদৌ ব্রিচ অফ প্রিভিলেজ কি না, এরকম বিভিন্ন পত্রপত্রের সম্বন্ধে উঠে, ব্যক্তিগতভাবে উঠে। আমিও তো একদিন অনেক আগে একজন ডাক্তারের বিরুদ্ধে ব্রিচ অফ প্রিভিলেজের টিকে নিত, কিন্তু অভিযোগের সিস্টেমটা জানতে হবে। আমি তো দায়িত্ব নেব, কিচ্ছু জানতো না। উনি মনে করেছে জিতেন বাবুর যে দিল্লি হবে, এই বইটা বিধানসভা আসলে শুধু ওনাকে নয়, সব মেম্বারের জানা উচিত। যদি জানি আমরা, তাহলে এই বইয়ের মধ্যে রেখে কথা বললে কোনো, আর এটা জাত শব্দটা যদি বলে থাকি, আমাদের এখানে বইয়ের মধ্যে আছে যে আনপার্লামেন্টারি ওয়ার্ডস আছে, জাত আনপার্লামেন্টারি ওয়ার্ডস। কোনটা ভুল হলো? বরঞ্চ এটা আগুন লাগাতে চেষ্টা করেছে। উনি এসব কথা বলে তীব্রমাত্রা সুপ্রিমোকে একটু খোঁচানো আরম্ভ করলো, দিল্লি সরকার থেকে দিয়ে স্পিকারে খোঁচালো, এগুলি করে স্বাধিকার ভঙ্গ করে ফেলেছে। এটা করতে পারে না। তো এই জিনিস তো এছাড়া কি জানতে চান? কেউ লেখেনি। ট্রাইবেলদের উস্কানো কথা, তীব্রমাত্রার সুপ্রিমোকে উস্কানো, খোঁচা দেওয়া, অমুক করা, অর্থাৎ খেপে যাও, বাঙালি ট্রাইবেল লাগে যাও, এই যে কথাটা, এবং বিজেপি চিহ্নিত করলো ও জনজাতি। তাদের জনজাতি কোনো এমএলএ আছে? জিতেনবাবু জনজাতির, যদিও জনজাতি সম্প্রদায়ের, উনি একটা জেনারেল সিট থেকে টিকিট জিতে এসেছে। একটা সিট থেকে তো 20টা আসনে কেউ জিতেনি। হয় তীব্রমাত্রা জিতেছে, আমরা জিতেছি। ওনারটা কপি রাখেন, ওনার কপিটাও আছে আমার কাছে, ডেরোগেটরি। উনি যে অভিযোগ করেছিলেন, এটা একটা কপি আমি পেয়েছি। কেন কিভাবে পেলাম? নো, ওই যে বলছে আমাকে জানাতে হবে। ডেরোগেটরি শব্দ কি? ক্ষতিকর। ওনার কি ক্ষতি হয়েছে বলছি আমি। আরেকটা কি? অথবা বলতে পারেন হানিকর, বলতে পারেন রেসিয়াল, জাতিগত, জাতগত শব্দ যদি বের করে দিতে পারেন, বের করে দিন। আপনারা তো আমার থেকে, আপনারা অনেক লেখাপড়া জানা লোক এখন সাংবাদিক জগতে আছে। কোন জায়গাটা এবং কি যদি বুঝতাম, ওনার এই যে বলছে বাধা দেওয়া হয়েছে, ওনাকে কি ওই দিন আপনারা ছিলেন সবাই, পুরো বিকাল
তাদেরকে অ্যালট করে দিল। আমাদের 7 জন সদস্য থাকার পরেও পুরো অ্যালট, যতবার বলো। আসলে বাজেট দেখে বুঝেছে যে এত বেশি ডেভেলপমেন্টের কথা বলেছে, অতীতে কি হয়েছে কিছুটা আছে, প্লাস কি করবে এটা বলেছে। এটা দেখে মাথা ঠিক রাখার কথা নয়। সেই জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে, বিভ্রান্ত করতে চাইছে মানুষকে। এটা হলো মূল কথা। এই কথাটা আপনারা জানতে চেয়েছেন বলে আমি বলছি। আমি কোনো এ ব্যাপারে কিন্তু শোভনীয়তা বা একটা লোক 20 বছর মুখ্যমন্ত্রী ছিল, উনি একটা কথা বলেছে আমাকে, যে বাড়িটা আছে এটা থাকলে ভালো হয়। আমাদের সাথে তৎকালীন মুখ্যমন্ত্রী কথা বলছিল, কি করবেন, দিয়ে দেব, কারণ উনি তো 20 বছর এই রাজ্যকে দেখেছেন, পরিচালনা করেছেন। তো আমরা তো ছিলাম, সুদীপবাবু তো অপোজিশন লিডার ছিল, যদিও তারা কম কম ছিল। জওহরবাবু ছিল অপোজিশন লিডার, অশোক ভট্টাচার্য অপোজিশন লিডার ছিল, সুধীর মজুমদার অপোজিশন লিডার ছিল খুব সম্ভব। এবং আমি যখন অপোজিশন লিডার ছিলাম তখন সুধীর বাবু, সমীর বাবু, অশোক ভট্টাচার্য, সেই বিধানসভার সদস্য, সেই দলের বিরোধী দলনেতা আমি। তাদের থেকে অনেক শিখেছি আমি। 2 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি যখন অপোজিশন লিডার আমার বাঁ দিকে বসতো, যেহেতু আমি সিনিয়র না আমাকে বসতে হবে বলে আমার চেয়ারে বসেছি, কিন্তু তাদের 2 জনকে পাশে রেখেছে। এবং অশোক ভট্টাচার্য সিনিয়র লিডার ত্রিপুরার, ওনাকেও সাথে রেখেছে। তাদের থেকে শিখেছি কোনটা ডেকোরাম, কোনটা সিস্টেম, কোনটা পদ্ধতি। একদিনে শিখিনি, বহুত সদস্য থেকে শিখেছি। প্রথম দিনে এসে যদি বলে সব শিখে ফেলেছি তাহলে ভুল হবে। কথা বলার জন্য আসুক না, দরকার হলে মুখ্যমন্ত্রীকে বলে আবার একটা বিএসসি মিটিং ডেকে আরো 5 দিন দেব। তা বুঝতে হবে জিনিসটা। ব্যক্তিগত এই যে আমি বলছি, আপনি বলবেন যে টাইমটা লিখেছে, টাইমটা আমার পরে উনি কি ফটোগ্রাফি রেখেছে, কি ফটোগ্রাফি আমার কাছে কবে দিয়েছি, আমার কাছে সিল সই অ্যান্ড তারিখ, ওই সিলটার মধ্যে ওইটার মধ্যেও আছে। থাকার কথা আমি জানি না। এই ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে একটা 3 দুপুরে অমাবস্যা নেমে আসার মতো এরকম একটা কলঙ্কিত দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকে। গত 24শে মার্চ ভারতীয় গণতন্ত্রের পরম্পরা এবং তার যে ঐতিহ্য অনুসারে যে দল বিরোধী দলে থাকেন তার নেতা শাসক দলের উত্থাপিত বা সরকার উত্থাপিত বাজেটের উপরে আলোচনার সূত্রপাত করেন। সেই সুবাদে, সেই স্ট্রেংথে সেদিন আমি কথা বলতে উঠেছি বা উঠব। সাধারণত এরকম যখন আলোচনার সূত্রপাত হয় সেই সময়েতে সভার যিনি অধ্যক্ষ, পার্লামেন্টের ক্ষেত্রে স্পিকার, বিধানসভার ক্ষেত্রে স্পিকার, তারা কিভাবে সদস্যরা কথা বলবেন, কত সময় নিয়ে বলবেন, সংক্ষিপ্তভাবে তারা একটা ধারণা দেন। কিন্তু আমি দেখেছি, আমি সাংসদ ছিলাম, পার্লামেন্টেও সেই পার্লামেন্টে বিরোধী দলের তার সাইজ কত বড় এটা সেভাবে বিবেচিত হয় না। বিধানসভার ক্ষেত্রে আমি দেখেছি, এখানে যখন কংগ্রেস দল, এই কংগ্রেস দলের নেতারাই অনেকে এখন বিজেপিতে গেছেন, তারা শাসক দলে পরিণত হয়েছে। কখনো তারা 8 জন ছিলেন, কখনো তারা 9 জন ছিলেন, 10 জন ছিলেন। মিনিমাম 1 ঘন্টা, কখনো তার চেয়েও বেশি তারা
এই বাজেটের উপরে আলোচনা অংশগ্রহণ করেন। কারণ বিরোধী দল তারাই তো বলবেন, সরকারের ভুল ত্রুটি ধরবেন এবং সরকারকে নানা ধরনের গঠনমূলক প্রস্তাব দেবেন। কিন্তু সেদিন এত পরিকল্পিত, শুরু থেকে কিভাবে আমাকে জব্দ করা যায়, আমার কণ্ঠস্বর রোধ করা যায়, যে পরিষদীয় মন্ত্রী বলছেন বিরোধী দল নেতাকে 35 মিনিট বেশি দেওয়া যাবে না, অন্যদের এত মিনিট। বিরোধী দল নেতা কথাই শুরু করলেন না, এই কথা তো বলবেন স্পিকার, তিনি ডিক্টেট করে দিচ্ছেন। বলুন ঠিক আছে, কথা শুরু করি। এবং আপনি মাননীয় অধ্যক্ষ এবং পরিষদের নেতা, এরা এই হাউসের দীর্ঘদিনের সদস্য ছিলেন। সেই সময়গুলোতে আপনারা যত সময় নিতেন, নিশ্চয়ই এত সময় আমি নেব না। কিন্তু আমি যখন শুরু করলাম 20 কি 25 মিনিটের মাথায়, আর জেনারেল ডিসকাশনে বাজেটের যে দুর্বলতা, এটাকে চিহ্নিত করার জন্য আমি নানা উদাহরণ আনবো। এটা বাজেট প্রস্তাবেও এইভাবে জাতীয় অর্থনীতি, সারা পৃথিবী ইত্যাদি ইত্যাদি এই লিখিত আকারে আছে এবং তারাও বলছেন। তো আমি এগুলো ভূমিকাটা করে মাত্র শুরু করেছি পয়েন্ট অফ অর্ডার। এখানে তো পয়েন্ট অফ অর্ডার হয় না জেনারেল ডিসকাশন। আমি বললাম খুব বিনয়ের সাথে, যদি পয়েন্ট অফ অর্ডার থাকে আপনি আমার বক্তব্য খণ্ডন করুন, আমি শুনবো, শুনতে বাধ্য আমি। স্পিকার তাকে ইন্ডালজেন্স দিয়ে যাচ্ছে। এরপরে 30 মিনিট পার হতেই চেয়ার থেকে আরম্ভ হয়েছে, আর কতক্ষণ বলবেন আপনি, আপনার সময় শেষ। অর্থাৎ আমার যে এই 30 মিনিট যেন কলা ঠাকুর করে, আমি কলা খাই না, আমি তো কোনো মন্ত্রীর নাম বলি। হ্যাঁ বলেছি আমি একজন সদস্য। আর পরিষদের মন্ত্রী বলে উঠলেন, জিতেনবাবু যাত্রী নিয়েছেন, জাতের মতো কথা বলছেন। এটা শুধু আমার প্রতিক্রিয়া না, পরদিন প্রকাশিত সমস্ত দৈনিক চ্যানেলগুলোতে তারাও কথাগুলো বলছেন। একই তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার নিজস্ব ভাষায়। এই ভাবলাম যে না, একজন সিনিয়র মোস্ট মিনিস্টার এবং করেছে, ভুলও হতে পারে, তিনি হাউসে যদি ভুল স্বীকার করেন আমার আর বক্তব্য থাকবে না। কালকে আমরা 0 আওয়ারে তুললাম যে এই ঘটনা মাননীয় অধ্যক্ষ আপনি এটা নমস্কার, কে বলছেন? এবং হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন, আমরা শুনতে তো শোনা যাচ্ছে। আমি রতন জিতেন্দ্র সবজিগত একটা জিনিস পুরোটাই না। হ্যালো, কথা বলুন। আচ্ছা, আপনার ফোন কিনা যায় না মধ্যে জনতার মধ্যে
আমি মনে করি ভাবে কিরকম কথাবার্তা বললে জনগণের জন্য যেগুলি তো বিধানসভা যে সম্ভব নাই সমাধান সাধারণের আমি মনে করি নাই কথাবার্তা না কইয়া রাত কথা অধ্যক্ষ নিজে থেকে বলছে না না কিছু বলেন, অর্থাৎ যে রেফারি খেলা চালাবেন তিনি আরেকটা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হয়ে তিনি বরঞ্চ আগে এসে গোল করার চেষ্টা করছেন। আজকেও তাই। আমি এরপরে ভাবলাম যে না, যেহেতু অধ্যক্ষের কাছে বিচার চেয়ে বিচার হলো না, সংসদীয় আইন রীতি অনুসারে, রুলস অফ প্রসিডিউর অনুসারে সুযোগ আছে তার স্বাধিকার ভঙ্গ হলে পরে তার বিচার চাওয়ার। আমি চিঠি ড্রাফট করে পাঠালাম। তখন অব্দি রেজিস্টারে আমি লোক পাঠিয়েছি, কারণ যে কোনো এরকম কমপ্লেন এটা রেজিস্টার অফিস নোটিশ অফিস জমা হবে। বিধানসভার যে এই রেজিস্টার রিসিভেন্ট ডেসপাস, ওইখানে এরকম কোনো চিঠি নেই, পরিষদীয় মন্ত্রীর এরকম কোনো চিঠি নেই। নমস্কার, কে বলছেন? এরপরে হ্যাঁ বলো। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা পরিষদীয় মন্ত্রীর যে বক্তব্য শুনলাম, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দুটি একটা কথা বলতে চাই। কারণ আমরা কুমার সেনগুপ্ত থেকে আরম্ভ করি না, আর সমীর বাবু, রতন বাবু তারা দেখলাম, কিন্তু এই ধরনের গুণদামি ভাষণ কোন বিরোধী দলের নেতারা কোন সময় দেয়নি এবং শাসক দলের তারাও দেয় না। এই ধরনের নেতার মধ্যে গুণদামি ভাষণ আজকে যেটা যে মুখ দুইটা আছে, আমরা জানি কালো কুকুর যদি কারোর বাড়িতে পাটি মারে সেইটাকে ধরা যায় না, কারণ মুখটা কালো থাকে। আমি জানি না তাইনের মুখটা দিকটা, তবে তাইনের এরিয়া তবে গাঁদা রাসটা বেশি হয়। আবরণ খাওয়া আপনাদের জানবেন অন্তত নেশাগ্রস্ত হইয়া যাতে পবিত্র বিধানসভাটা ইয়া আমাদের এই বিধানসভার পবিত্রতা নষ্ট না করে, এতটুকুই তাইনের কাছে আমরা আহ্বান রাখবো। ভদ্রতা কিছু শিখুক না। এত অভদ্র মন্ত্রী বোধহয় ভারতবর্ষে আর হয়েছে কিনা হয়েছে সন্দেহ আছে। দল থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, মানুষ মতামত দিল, এই ধরনের অসভ্যতা নয়। আর আমার মনে হয় অন্য কোন দলের নিতে পারতো না, একমাত্র বিজেপি দলের মধ্যেও এই ধরনের অসভ্যতা কিন্তু আরে। কারণ আমরা দেখছি পশ্চিমবঙ্গের অবস্থা, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই ভূমিকা করে, আর আমাদের এখানে বিরোধী দলনেতারা কি করে, কি খারাপ আচরণ করে। তাদের সাথে যদি পশ্চিমবঙ্গটা একটু রতন বাবু তাদের দলের না তারা কি ভূমিকা পালন করে, তো তাইদের লগে জিতেন বাবু তারা এই গঞ্জে প্রার্থনা যেখানে কুকুরকে কিন্তু লাঠি দিতে হয়, কুকুর লড়াইতে গেলে লাঠি লাগে, মুগুল লাগে, তো এই মুগুলের কথা জিতেন বাবুর মতো নরম মানুষ আসলে থাকতো না, এরকম করে ছেলেরা লাগবো। তাহলে তাইনের এই বক্তব্য বিধানসভার ভিতর বন্ধ করতে পারলো, যে 2-4 জনই চলবো, বেশি লাগে না, ঠিক তারা 30 জন থাকবে, 3 জনই যথেষ্ট হয়।
ইয়ং বয়স হয়েছে বিদ্যুৎকে আগামী দিনে এই চিন্তা করবো মুখ্যমন্ত্রী রেখে আপনার ইয়ং বয়সের ছেলেরা ভাড়া তাদের মতো গুন্ডারা জমানোর জন্য বিষয়টা কি বলবো। এরপরে আমার এই চিঠি পাওয়ার পর টনক নড়ল। নমস্কার, কে গতকাল বলছেন? রাত 11টা অবধি হ্যালো লাইভে আছেন? হ্যালো লাইভে আছেন? বা করার চেষ্টা করেছেন, তাদের পরামর্শ নিয়ে এই চিঠিটি আজকে যেটা পরে শোনালেন স্পিকার, এবং আপনারা শুনেছেন স্পিকার লুকাতে পারেননি, কিন্তু বলছেন আমার পিএর কাছে দিয়েছে। গতকাল হাউস চলছিল, পিএ পরিষদ দলের মন্ত্রীর পিএ কি রিসিপশন ডিসপাস কে করছে তাকে জানেন না? স্পিকারের পিএ কাছে দেবেন কেন? এটা তো গ্রাহ্য হতেই পারে না। অফিসিয়ালি যে কোনো অফিসিয়ালি যে হলো যে রিসিপ্ট এন্ড ডিসপাসে যে চিঠিটা আগে আসে সেটাই হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আপনি এই কারোর পকেটে দিয়েছেন, কারোর আলনাতে দিয়েছেন, কারোর দরজায় রেখে আসছেন, দিয়ে থাকলেও এটা সম্পূর্ণ জালিয়াতি করে। এবং এটা দুর্ভাগ্যের যে মাননীয় স্পিকারই আজকে তার অফিসটাকে হেয় করছেন। মাননীয় স্পিকারই আজকে এই অফিসের মর্যাদা গরিমা আজকে নষ্ট করছেন, তার হাত দিয়ে হাউস পরিচালনার সময় তো করছেন। আর এখন সর্বশেষ তিনি দেখালেন ক্যামেরার সামনে, গোটা হাউসের সামনে, যে কিভাবে মানুষের কণ্ঠস্বর রোধ করতে হয়, গণতন্ত্রকে জবাই করতে হয়। আজকে মাননীয় বিশ্ববন্ধু সেন নমস্কার, কে বলছেন? অধ্যক্ষ মহোদয় আজকে দেখালেন দিন দুপুরে। হ্যালো, হ্যালো কথা বলুন। হ্যালো হ্যালো দেখালেন দিন দুপুরে গণতন্ত্রের জবাই করে। বলছে যে না, বলছিল কখন দেওয়া হয়নি, এই প্রেসিডেন্ট নেই। কিন্তু এখানে কদিন আগে শাসক দলের এক নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি এই রাতে যে বললো সেদিকে কি হয়েছে তাই আপনি না? কথা, হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। আমি বলছি যে রতনলালনাথে যে এই যে দুয়ারগুলি করলো সেদিকে কি হচ্ছে? আপনার মতামত দিন। হ্যাঁ হ্যালো হ্যালো
নমস্কার, কে বলছেন? মার্চ যে বিধানসভাও রতনলাল নাথ আবার কখনো কখনো বলেন আমাকে একবার ক্ষমা করে দিন। তো এই যে তার যে নমস্কার, কে বলার যে বলছেন? অভিব্যক্তি এবং যে হ্যালো দাদা, হ্যাঁ বলুন। আমি বলছি যে রতন রাতে ব্যবহার করে করলো সেদিকে ঠিক হচ্ছে। আপনার মতামতের জন্য এই অনুষ্ঠান, আমার মতামত দেওয়ার মতন কিছু নেই, আপনি বলুন। আমার মতে আমি বলছি যে এইভাবে ব্যবহার করলো আমাদের যে সঙ্গে তাদের সঙ্গে একটা দাঙ্গা সৃষ্টি করা হলো না নাকি? তাদের সঙ্গে আমাদের একটা দাঙ্গা সৃষ্টি হলো না নাকি? হ্যাঁ, এই কথাই বলছি আর কি। হ্যালো, সেক্রেটারি, বিধানসভার সেক্রেটারি, তিনি অতিথি। আরে কেমন তোরা হলো? এখন ত্রিপুরা চিফ সেক্রেটারি যদি বিএমএস এর মিটিং এ গিয়ে হাজির হয়, সিপিআইএম এর সমন্বয় কমিটির সম্মেলনে হাজির গিয়ে হয় কি? দেখেছেন কি? যাই হোক, আমরা বলিনি, আমরা বলছি যে না, বোধহয় তারা বুঝবেন। কদিন আগে আমি একটা প্রেস কনফারেন্স করতে চাইলাম এই লবিতেই, চিঠি দিয়ে। এটা এমন নয় যে এমনি নিজে গিয়ে স্পিকার ইয়েকে দেওয়া হলো, সেক্রেটারি আমাকে উল্টা চিঠি দিয়ে নমস্কার, বললেন কে যে না, বলছেন? এটা দেওয়া যাবে না আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, কথা বলুন। বলছিলাম মানুষ জ্ঞানের পরিচয় দিয়ে তার কথায়, অভিজ্ঞতার পরিচয় দিয়ে তার কর্মে, আর বংশের পরিচয় দিয়ে তার ব্যবহার। আমাদের এই যে ক্যাবিনেট মিনিস্টার, সিনিয়র মন্ত্রী মাননীয় রতনলাল নাথ, তিনি একদম শুধু মন্ত্রী নন, এমএলএ নন, তিনি একদম সুশিক্ষিত লয়ারও ছিলেন, এক বুঝো ছিলেন, এবং তিনি একসময় বিরোধী দলের নেতাও ছিলেন। কিন্তু ওনার মুখে আমাদের ত্রিপুরাবাসী এই শব্দ চয়নটা আমরা আশাই করছিলাম না। বড় দুঃখ লাগে, কারণ তিনি এখন বর্তমান দেশের আমাদের ত্রিপুরা রাজ্যের প্রায় 50 কাছাকাছি জনগণের তিনি মালিক থাকেন। ওনার মুখে কমিউনিয়াল চিন্তাধারা বা কমিউনিয়াল যে শব্দ চয়ন, এটাকে আসলে কিভাবে যে জানাবো, এটা মানে মানবতার বা হিউম্যান বিং হিসাবে এটা মেনে নেওয়া যায় না। কারণ আমাদের ত্রিপুরাজ্যের আমাদের অভিজ্ঞতা আছে যে এই যাত্রা দিয়ে 80 সনের দাঙ্গায় কত কিছু ক্ষতি হয়েছে। আমরা এই সমস্তকে বলতে চাই, কিন্তু আমাদের এই যে পবিত্র বিধানসভাতে উনি যেভাবে এটা সংসদীয় গণতন্ত্রের যেখানে মন্দির, সেখানে এইভাবে ভাষা চয়ন করা বা ভাষা ব্যবহার করা একজন বিরোধী দলের নেতার উপরে, তিনি আদিবাসী হওয়ার যে সমাজে তিনি এমএলএ হয়েছেন তার ছিটে এমন না, তিনি জেনারেল সিট থেকে জিতে তিনি এমএলএ হয়ে আজকে বিধানসভায় তিনি বিরোধী দলের নেতা ছিলেন। কিন্তু ওনার তাদের যে কুকৃতি বা বিরুদ্ধ হিসাবে তিনি বলতেই পারেন, এটাকে এভাবে না দেখে তিনি এইভাবে কথাগুলো বলবেন, যেটা আমরা ত্রিপুরাবাসী আসলে অপমান। আর আমি এই বিজেপি দলের যে রাষ্ট্রবাদীদের আমি অনুরোধ করবো, এই সমস্ত লোক যদি থাকে বিজেপিতে, তো আগামী দিনে বিজেপি ত্রিপুরায় গিয়ে রাজনীতি করা বড় কঠিন হয়ে দাঁড়াবে এই সমস্ত লোক। কারণ এটা কমিউনিটি মাল, এরা মানে তাদের সবসময় কমিউনিয়াল চিন্তাধারা তারা। সুতরাং এই সমস্ত লোককে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া দরকার এবং পার্টি থেকে বের করে দেওয়া দরকার। এটা
এটাই আমাদের জনগণের লাভ হবে যে জাতীয় প্রজাতির পক্ষে একটা শুভ লাভ হবে, এটা আমার বলা। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আপনারা দেখলেন আজ বিধানসভার এই বিষয়গুলো যখন উত্থাপন করা হলো, বিভিন্ন দিক থেকে আলোচনা হলো, তখন কিন্তু বিরোধী দলের অর্থাৎ কংগ্রেসের নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তিনিও তার মতন করে আহ্বান রেখেছেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আহ্বান রেখেছেন, মুখ্যমন্ত্রী আহ্বান রেখেছেন বিধায়করা যেন আবার অধিবেশনে আসেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি বলছি বিলেট থেকে। যে কেন্দ্র পদ্ধতিতে দেখতে আছি যে রতননাথ এই যে আমরা মন্ত্রী মহোদয়, যে 2018-তে উনি আসলে শিক্ষামন্ত্রী, যা শিক্ষামন্ত্রী থাকা অর্থ শিক্ষাঙ্গনে তো কোন পর্যায়ে নিয়ে গেছে, তাহলে তো সারা ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝতে পারছে, তাই না? ঠিক ঠিক বুঝতে পারে। এর পরে গিয়ে তাই এখন আমাদের আলু মন্ত্রী হয়েছেন, বিদ্যুৎ মন্ত্রী, ঠিক আছে। এখন তাই যে মন্ত্রী হওয়ার পরে শপথ গ্রহণ করেছেন, একটা বিধানসভাতে একটা সাংবিধানিক অনুসারে শপথ নিয়েছেন। সেই বিধানসভা ভবনে আজকে এরকম কুৎসাটা এটা তো একটু ভালো লাগে না। রাজ্যবাসী দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের তো বাড়িটা খুব খুব একটা লজ্জাজনক ব্যাপার। সেখানে কিভাবে এটা এই ভাষায় বা ইয়েতে প্রকাশ করে একটা এরকম পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে, তার কারণে আমাদের যে রাজ্যের অনেকটাই একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে ফেলাতে আছে। তবে তাহলে এটা মনে হচ্ছে তাহলে বললি একটা ভাষ্য মিলিতে আছে নিজের ব্যক্তিগত বাড়ি মিলে, কিন্তু এটা ঠিক না। কিন্তু এই ভাষায় ব্যবহার এটা করাটা সেটা রাজ্যের রাজ্যে না, সারা ভারতবর্ষের মানুষের দেখতে আসে, এটা লজ্জাজনক ব্যাপার। আমাদের এরকম একটা যে একটা মন্ত্রীর ভাষায় মুখে আসারা এটা ঠিক না, এটাই আমার বক্তব্য আর কি। ধন্যবাদ। Basis of the constitution built or architected by Dr. B.R. Ambedkar, we became the MLA. সত্যের অপলাপ ঘটিয়ে একটা মিথ্যাকে দাঁড় করানোর জন্য নমস্কার, কে বলছেন? একটা অপরাধী যিনি সংবিধান অনুযায়ী বলছিলাম যে বিধানসভার যে কার্যকীর্তিক আইন চলছিল লজ্জাজনক ঘটনা, সে নিয়ে তো আজকে উত্তাল। তো যেটা বললাম, মাননীয় যে মন্ত্রী বাহাদুর যে রতনলাল মহাশয়, উনি তো উনার নিজের বাড়ি ঘর মনে করেছেন, আর উনি মনে হচ্ছে কোন ক্লাবের সদস্যরা কিন্তু এই ধরনের কথা বলে অনেক সময় একটু ধার দিয়ে। মাননীয় বিরোধী দল তাকে কি বললো, যে মেলার মাঠে ঢুকিয়ে দিব, তার মানে এটা এক ধরনের গুন্ডাগিরির মতো কথা। যারা গুন্ডাবাজরা এই ধরনের কিন্তু কথা বলে, আপনার লাইনটা কাটবেন না, যদি আমার ভুল হয় বলবেন যে আপনার কথাগুলি ভুল বলেছেন। একটা ভারতে একটা পবিত্র বিধানসভায় এই ধরনের ভাষা জ্ঞান কি করতে পারে মানুষ? তার কি কোনো বিচার নেই? তার কি কোনো প্রতিবাদ নেই? দেখলাম আইনের সহকর্মী যারা আছেন সবাই হাস্যখুশি, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার প্রতিবাদ করেন। বিধানসভার অধ্যক্ষের কাজ কি? পবিত্র বিধানসভাটাকে সুন্দরভাবে পরিচালনা করা, সবাইকে সমান হারে দেখে। রতনলাল মহাশয় যে ভাষায় কথা বললেন, ওনাকে একবারের জন্য একটি কথা বললেন, আপনি কি কথা বলেন, আপনি কি বাড়ি করে পেয়েছেন, আপনাকে কি ক্ষমতা দিয়েছে? রতনলাল মহাশয়ের কি এত কি ক্ষমতা, তাই এরকম ধরনের ভাষা করে তাই কি আত্মহত্যা লাভ কিচ্ছু নাই, তাই আবার বিরোধী দল বলে লাভ নেই। ওনার কি লাভ আছে? উনি যে ভাষা জ্ঞান করেন, আর কোন জাতিকে হেয় প্রতিপন্ন করে কথা বলা মানে কিটা? এই
ত্রিপুরাটারে অশান্তি করা। তো উনি যে জাতি নিয়ে যে ভাষা করলেন সেটা কি সঠিক হয়েছে? মাননীয় যে আমাদের যে বিরোধী দলনেতা আগে ছিলেন ওরাও কোনো কথা বললেননি, যারা যারা অনিমেষ দেববর্মা মন্ত্রী মহাশয়, উনিও তো সেই জাতের লোকই, যে জাতের লোক উনিও সেই জাতের লোক, ওনারা কিন্তু কিছু কথা বললেননি। মাননীয় প্রদ্যুৎ কিশোর মহাশয় কিছু বললেন। আসলে ওনারা কি চাচ্ছেন? ওনার জাতিকে অন্যরা বকাবকি করলো, তার মানে নিজের দলের মানুষ বকলে কোনো কিছু হবে না, এটি কি একটা হলো? কোন কোন মানে কোন চিন্তাধারা নিয়ে করছে? না টাকা খেয়ে টাকার মধ্যে ডুবে গেছে ওই মন্ত্রীরা। কেন ওনার জাতিকে একটা বিধানসভার আরেকজন জাতি মিলে একটু বকাবকি করবে, আমরা কেন সেটা প্রতিবাদ করবো না? তাহলে বলতে হবে উনি মির্জাপুর থেকে আরম্ভ করে যত লোক যারা প্রতিবাদ করলো না, ওরা আমার মনে বিজেপি চলতে টাকা খেয়ে ওই যে সরকারের পক্ষ দিয়ে আবার তারা মানে মারলো, কোনো ক্ষতি নাই, ঢুকলো কোনো ক্ষতি নাই, যার জন্য ওনার জাতিকে যদি বকাবকি করে কোনো ক্ষতি হবে না। আজকে যদি বামপন্থের কোনো কর্মীদের সত্যের অপলাপ ঘটিয়ে একটা মিথ্যাকে দাঁড় করানোর জন্য একটা অপরাধী যিনি সংবিধান অনুযায়ী শাস্তি পাওয়ার যোগ্য, সংবিধানের নামে শপথ গ্রহণ করে কোনো মন্ত্রী কোনো বিধায়ক এইভাবে নমস্কার, কে বলছেন? সাম্প্রদায়িক পারেন না। এই অপরাধীকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকার আজকে এই ঘটনাটা ঘটল, যা ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্ক আর দ্বিতীয় দিকে হয়নি। আমরা তার জন্যই প্রতীকী হলেও এই ডক্টর বি আর আম্বেদকরের এই মূর্তির পাদদেশে আমরা আসলাম, তাকে সাক্ষী রেখেই সংবিধান বাঁচানোর শপথে এই মিথ্যাচারের বিরুদ্ধে বিধানসভার গরিমা, পবিত্রতা, সংবিধানের যে ঐতিহ্য, তার যে এই কি বলে কাঠামোকে ভাঙার জন্য যে আজকে চেষ্টা চলছে, আমরা এই প্রতিবাদ ধ্বনিত করার জন্য এখানে আজকে এসেছি। আজকে আমরা এখানে এই বিধানসভা এবং মহাকরণের চত্বরে ডক্টর বি আর আম্বেদকরের হাত ধরে, সেই সংবিধানের হাত ধরে যারা আজকে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, শাসক দলের সদস্য যারা, আর বিধানসভা পরিচালনার জন্য অধ্যক্ষের আসনে যিনি বসেছেন, তার হাতেই বিধানসভার চেয়ারে বসে সংবিধান আজকে পদদলিত হয়েছে, অপমানিত হয়েছে। বিধানসভা এখন আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধীদের বাঁচানোর জন্য বলুন। বলছিলাম যে আজকের যে প্রতিবাদী ধর্ণা দিল বি আর আম্বেদকরের মন্ত্রী পাদদেশে প্রাঙ্গণে, তো ঘটনা হলো সংবিধান রচয়িতা বি আর আম্বেদকর, সংবিধান তো তারা মানে না। এটা তো কংগ্রেস থেকে প্রতিটা সভা যে করছে হাতের মধ্যে সংবিধান নিয়ে বলছে, তো সংবিধান তো ওরা মানি না, সংবিধান ধ্বংস করবে, সংবিধান পরিবর্তন করবে। কোন জানি একজন এমএলএ বলেছেন, মন্ত্রী জানি বলেছে দরকারি সংবিধান পরিবর্তন করে ফেলবে। তো এগুলা এই দল দ্বারা সম্ভব। আর বামপন্থীরা ওই আম্বেদকরের পাদদেশে ওই আপনাদের ইয়েতেই দেখলাম আজকে নিয়মই করলে হইতো না। বাঘের বাচ্চা যদি থাকে একটা আছে সুদীপ বর্মন, যত মায়ের রেখা তার ওই ন্যায়দণ্ডও দেখায় মোটামুটি বিধানসভার মধ্যে খেলা। তো এত বছর ক্ষমতায় নাই, এরপরও দেয় যাবে। আর এরা তো ক্ষমতায় থাকতে সেটা বিরোধী দলে কোনদিন আসিলই না বামপন্থীরা। ওই রতন দাস এন মায়ের খাইলো, মায়ের খেয়ে সেটা আমরা সভা করতে গেছে, এরা করে হাত করে আপনাদের আমাকে দরকারে সভা করতাম না, তো মায়েরও না।
এইভাবে রাজনীতি হয় নাকি? আরে মরলে মন মাইরা লাও, সভা করতে এসে সভা করবো, তোমরা মাইরা আমরা কেন রেখে দাও। তৈলে গিয়েছিলাম মানুষ আইব, নিয়ম করলে মানুষ তোমরা পিছনে যাইতো না। সভা কর্তা গিয়েছিরা আইব, চিন্তা করলে মানুষ ওই দূরে থাকবে। এইভাবেই করতে চলতে। আর যে লোকটার কথা বলতেছি, এই লোকটার তো গান কালকেও হয়েছি, পরশু দিনও হয়েছি, এবার তো বিরুদ্ধে চলে আসে। ওই যে বিদ্যা যে মোড়াইছি তাই না, তখন দেখলো কিন্তু সুদীপ বাবু আর ওই উদ্ধার করতে গিয়েছে। তাই তো বিরোধী তুলনা তা ছিল অনেকদিন, তাই না? লোক এমন ব্যবহার হয়েছে, তাই না? এইসব জিনিস তো তারা মনে থাকে না। কিন্তু এটা বলতে এই ভাষাটি ব্যবহার করাটা উচিত না। তো এর মতো এদেরকে ধিক্কার জানানো উচিত সারা ত্রিপুরাবাসী। একজন সিনিয়র মিনিস্টার উনি যেভাবে ব্যবহার করেন একটা বিধানসভা, পবিত্র বিধানসভার মধ্যে, এগুলো মানুষ দেখছে। সময় আসলে হয়তো যদি সুযোগ পাওয়া যায় তাহলে তার প্রতিবাদ হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্য যেমন প্রশাসনকে অচল করে সর্বত্র দুর্নীতি, মিথ্যাচার, ম্যানিপুলেশন, তার যে সংক্রামকতা এমন জায়গায় পৌঁছেছে, এই সংক্রমণ থেকে আজকে বিধানসভাও সুরক্ষিত না। গতকাল আমাদের বিরোধী পক্ষের তরফ থেকে মাননীয় মন্ত্রী, পরিষদীয় এই কি বলে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার যে সাম্প্রদায়িক কমেন্ট, রেসিয়াল কমেন্ট, এটা জাত তুলে বিধানসভার ভেতরে যে অসভ্যতা অন্যায় করেছেন, তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ দেওয়া হয়েছে, প্রিভিলেজ নোটিশ দেওয়া হয়েছে। বেকায়দায় পড়ে গেছেন। এই অপরাধী রতনলাল নাথকে বাঁচানোর জন্য মাননীয় স্পিকারের নেতৃত্বে গতকাল রাতে এই বিধানসভাতে বসে চক্রান্ত হয়েছে। রাত প্রায় 10টা অবধি এখানে বসে কিভাবে মাইনরসগুলো, রেকর্ডিংসগুলো পরিবর্তন করা যায়, টেম্পার করা যায়, যদি ওগুলো করা সম্ভব না, শেষ পর্যন্ত আরো অসাধু পথ। যে কোনো অফিসে, যে মহাকরণ আমাদের ডান দিকে, যে কোনো অফিসে যদি কোনো নোটিশ দেওয়া হয়, সে নোটিশ তার যে রিসিপ্ট অ্যান্ড ডেসপাস, ওইখানে যেটা আসবে এটাই হলো তার সিরিয়াল, ওইটাই হবে তার ক্রোনোলজি, ক্রমিক সংখ্যা বসাবে সেখান থেকে যে সময়ে বা যে নাম্বারে। কিন্তু আমি যে নোটিশটা দিয়েছি তার আগে নোটিশ পড়েনি, বিধানসভা চলাকালীন সময় অবধি পড়েনি। কি করবে? অগত্যা মিথ্যাকে সত্য বানিয়ে, দিনকে রাত বানিয়ে আজকে এই স্পিকার বলছেন পরিষদীয় মন্ত্রীর পিএ নাকি অধ্যক্ষ সাহেবের পিএর কাছে চিঠি দিয়েছেন। পরিষদীয় মন্ত্রীর পিএ কি বিধানসভার কোন সেকশন, কোন জায়গায়, রিসিপ্ট ডেসপাস কোন জায়গায় জানেন না? পরিষদীয় মন্ত্রী তো প্রায় দিনে 3 বার বিধানসভায় যান, তার স্টাফও যান। অর্থাৎ এটা তিনি সাবিত করতে চেষ্টা করেছেন আমার দরখাস্ত পাওয়ার আগেই মন্ত্রীর কাগজ পেয়েছেন। এই কারণে একটা অধিবেশনে একটাই প্রিভিলেজ মোশন নেওয়া যায়, এই জন্য দ্বিতীয় মোশন আমি যেহেতু পরে দিয়েছি নাকি বাতিল। মানে
আপনারা শুনলেন বিরোধী দল নেতার বক্তব্য, তার পাশাপাশি পরিষদীয় মন্ত্রী তিনিও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সার্বিক দিক থেকে বিষয়গুলো নিয়ে আগামী দিন কী হবে সেটা সময় বলবে। তার আগে মুখ্যমন্ত্রীর আপিলে বিরোধী সিপিআইএমের বিধায়করা সাড়া দেবেন কিনা, বিরোধী দলনেতা সাড়া দেবেন কিনা সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24, আরও অনেক অনুষ্ঠান থাকবে, আরও অনেক বিষয় থাকবে, আরও লাইভ অনুষ্ঠানও রয়েছে। এখনকার মতো শেষ করছি, নমস্কার, শুভরাত্রি।